আমরা যে পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীদেরকে সংসদে আনি, তারা তো নারী সমাজের প্রতিনিধিত্ব করেন না, কারণ নারীরা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান না। তারা জনপ্রতিনিধি নন, তারা হচ্ছে দলীয় বিবেচনায় দলের নেতাদের বদান্যতায় তারা সেখানে যান। তো এটাতে গৌরবের কিছু নাই। আমার মনে হয় যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো নারী এই ধরনের প্রক্রিয়ায় যাওয়া উচিত না, কিন্তু কিছু করার নাই। আমাদের এখানে অনেক নারী আছেন যাদের যথেষ্ট যোগ্যতা আছে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, কিন্তু এই ধরনের একটি অসম্মানজনক প্রক্রিয়ার সাথে তারা সামিল হন একটি মাত্র কারণে, যে তারা ক্ষমতার একটু ভাগ পাবেন শর্টকাট পদ্ধতিতে গিয়ে। আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সব জায়গায় সংরক্ষিত নারী আসন আছে, এবং ওই আসনগুলোতে সরাসরি ভোট হয়, এবং সেখানে পুরুষ নারী সবাই ভোট দেন, ওই আলাদা ব্যালট থাকে একটা। তো স্থানীয় সরকারে যদি নারীরা নির্বাচিত হয়ে আসতে পারেন, জাতীয় সংসদে কেন পারবেন না? সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে বিশেষ করে দেখা যায় যে নির্বাচন আসলে অনেক রাজনৈতিক দলগুলো কিন্তু নারীদের মনোনয়নই দেয় না, এমনও হয়েছে, এই নির্বাচনও হয়েছে। সেক্ষেত্রে নারীদের পিছিয়ে রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা আসলে নারীরা যদি রাজনীতি সচেতন হন, তারা তো নিজেরও রাজনৈতিক দল করতে পারেন। আমাদের এখানে তো নারীরা বেশিরভাগই আমি দেখি যে যাদের একটু নেতৃত্বের গুণাবলী আছে, তাদের ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে এনজিও করা, তারপরে ওনারা রাজনীতির মধ্যে আসেন। রাজনীতিতে তাদের অনেক সক্রিয় হতে হবে। আমি ধরে নিলাম যে রাজনৈতিক দলগুলোতে নারীর জন্য অনুকূল পরিবেশের অভাব আছে, অনেক নারী কমফোর্টেবল ফিল করেন না রাজনৈতিক দলের, আমাদের দেশের যে রাজনীতির যে কালচার। কিন্তু সেখানেও তো ওই দলের প্রার্থীরা ভোটে নির্বাচিত হয়ে আসতে তো কোনো সমস্যা দেখি না। সংরক্ষিত আসনে, আমার কথা হচ্ছে সংরক্ষিত আসনে যদি নির্বাচিত হয়ে না আসেন ভোটারদের, তাহলে এই সংরক্ষিত আসন রাখার দরকারটা কি? 300 আসনের জায়গায় আরো 50টা চেয়ার বাড়ানো হলো, একই তো ব্যাপার, তাই না? তো আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনে যদি নারীরা ভোটে আসতে পারেন, তাহলে ওই রকম স্বাবলম্বী, সক্ষম, সামর্থ্যবান, স্বাধীন চেতা নারী কি জাতীয় সংসদে আসতে পারেন না? সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত, এই প্রশ্নটি আমি বারবারই রাখছি। কারণ হলো যে রাজনৈতিক দলগুলো মনোনয়ন ক্ষেত্রেও কিন্তু মনোনয়ন দেবার ক্ষেত্রেও নারীদেরকে পিছিয়ে রাখে, আমরা এটা দেখেছি। না, রাজনৈতিক দলগুলো তো আমাদের এখানে কাজ করে একটা সিন্ডিকেটের মতন। তারা তাদের একটা বলয় আছে, এই বলয়ের বাইরে তারা যেতে চায় না। যেমন ধরেন, এই যে সংরক্ষিত নারী আসনই বললেন, এখানে সপ্ত দলের লোকদেরকেই তারা নিচ্ছে, তাদের দলের লোকদেরকে, দলের সমর্থকদের, এর বাইরে তো তারা যাচ্ছেন না। একে তো কথা হচ্ছে যে এরা নির্বাচিত জনপ্রতিনিধি নন এই নারীরা, কিন্তু তাদের সবাইকে, আমাদেরকে কিন্তু ট্যাক্সের পয়সায় বেতন ভাতা দিয়ে পুষতে হবে এই নারীদেরকে। পুরুষদেরও হচ্ছে, এরা অনেকেই অকর্মণ্য, কোনো কাজের না, তারপরও ধরে নিতে পারেন যে এরা তো ভোটে নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু এই 50 জন তো ভোটে নির্বাচিত না, জনগণের ভোটে না। তো সুতরাং পার্লামেন্টারি সিস্টেমে সংসদে শুধু জনপ্রতিনিধিরাই যাবেন, এই রিয়েলাইজেশনটা যদি আমাদের মধ্যে না আসে, কোটা, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে বর্তমান প্রক্রিয়ায় নারীদের পক্ষে যথেষ্ট সংখ্যক আসতে পারে না, একটা কোটা তো হতেই পারে যে 300 আসনের মধ্যে 150 পুরুষ হবে, 150 নারী হবে, প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে একজন পুরুষ একজন নারী, তারা ভোটে জিতে আসবেন। সেটা করে নেওয়া যায়, কিন্তু ওইটা ওইটুকু চিন্তা করার মতন ইচ্ছা, দৃঢ়তা, সৎ সাহস এটা আমাদের রাজনীতিবিদদের নাই। এই যে গতানুগতিকভাবে চলে আসছে, অথচ পাকিস্তান আমলে এই যে সংরক্ষিত নারী আসন যেটা ছিল, এই যে 54 সালের নির্বাচন বা 62 সালে হয়েছে, তারা কিন্তু ভোটে আসতেন। তা আমরা আরও পিছিয়ে গেছি। এখন যে সিস্টেমটা, এই সিস্টেমটা 1970 সালে ইয়াহিয়া খান চালু করেছিল, যে সংসদ সদস্য যারা হবে নির্বাচিত, তারা নিজেরা ওই সংসদের মধ্যে ঠিক করে নেবেন দলগুলো কারা নারী হবেন। ইয়াহিয়া খানের নীতিটাই আমরা অনুসরণ করে যাচ্ছি এখন পর্যন্ত। বরঞ্চ আমরা আমরা মুখে বলি কি আমরা স্বাধীন হয়েছি মুক্তিযুদ্ধ করে, সমস্ত বাগাড়ম্বর।